প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সালামু আলাইকুম এবং শুভ সকাল। আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তোমরা সবাই সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি। তোমাদের সামনে আবারও হাজির হলাম আরও একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। তবে একটি না, আজকে আমি তোমাদের সাথে দুটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। একটি তোমাদের আমার বাংলা বই থেকে এবং আরেকটি বিষয় থাকবে তোমাদের ব্যাকরণ বই থেকে। আমার বাংলা বই থেকে আমি তোমাদের সাথে একটি কবিতা আলোচনা করব এবং ব্যাকরণ বই থেকে আমি ভাষা নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। আমি তারেক বিন দেলোয়ার, তোমাদের বাংলা শিক্ষক। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই অনলাইন রেকর্ডিং ক্লাসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় সাময়িক অনলাইন রেকর্ডিং ক্লাস লেকচার 25-এ তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় আমরা পূর্ব পাঠ থেকে আলোচনা করব। পূর্ব পাঠে আমরা তোমাদের মহিষী রোকেয়া এই গল্পটা পড়িয়েছি। আবোল তাবোল কবিতার মূলভাব এবং প্রশ্ন উত্তর আলোচনা করব, সেই সাথে ভাষার সংজ্ঞা নিয়ে আলোচনা করব এবং ভাষার রূপান্তর নিয়ে আলোচনা করব। গত ক্লাসে অর্থাৎ দ্বিতীয় সাময়িকের যে প্রথম রেকর্ডেড ক্লাসটা তোমাদের গিয়েছে, সেই ক্লাসে আমরা মহিষী রোকেয়া এই গল্পটা নিয়ে আলোচনা করেছি। এছাড়া এই গল্প নিয়ে আমরা জুম ক্লাসেও আলোচনা করেছি। মহিষী শব্দের অর্থ মহান যে নারী। বেগম রোকেয়া নামের এই নারী, যাকে নারী জাগরণের অগ্রদূত বলা হচ্ছে, কারণ তার দেখানো পথেই পরবর্তীতে নারীরা আলোর পথ খুঁজে পেয়েছিল। মহিষী রোকেয়া গল্পে তোমরা মহিষী রোকেয়া সম্পর্কে বা বেগম রোকেয়া সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য পেয়েছ। এছাড়া কেন বেগম রোকেয়াকে মহিষী রোকেয়া বলা হয়ে থাকে সেই সম্পর্কেও তোমরা জানতে পেরেছ। গল্পের গুরুত্বপূর্ণ কিছু তথ্য। বেগম রোকেয়া রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে 1880 সালের 9 ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং 1932 সালের 9 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তার বাবা ছিলেন একজন জমিদার। রোকেয়ার ছিল 2 ভাই 2 বোন। মাত্র 16 বছর বয়সে তার বিয়ে হয়ে গিয়েছিল। বিয়ের মাত্র 10 বছর পর তার স্বামী মারা যায়। স্বামীর রেখে যাওয়া কিছু টাকা দিয়ে তিনি মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন, যেই স্কুলের নাম ছিল সৈয়দ সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল। এবং আমি কিছু ছবি দেখিয়েছি বইয়ের বাইরে, যা তোমরা হয়তো বইতে পাবে না। এর বাইরে থেকে আমি কিছু তথ্য তোমাদেরকে শেয়ার করার জন্য, যে গল্পে যা আছে তার বাইরেও কিছু বাড়তি তথ্য তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি বেগম রোকেয়ার জন্মস্থান, রংপুরে তার নামে যে একটা বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়ের ছবি এবং তার স্বামীর নামে তিনি যে স্কুল প্রতিষ্ঠা করেছিলেন সেই স্কুলের বর্তমান ছবিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো যে কোনো একটা গল্প বা কবিতা পড়ার পরে আমি এর আগেও তোমাদের বলেছি যে কিছু তথ্য তোমাকে অবশ্যই সেখান থেকে কালেক্ট করতে হবে, যেই তথ্যগুলো তোমাকে মেমোরাইজ করতে হবে, যাতে করে সেই গল্প থেকে কোনো একটা প্রশ্ন যদি কেউ তোমাকে করে, তুমি অ্যাটলিস্ট কিছু তথ্য যেন অন্যের সাথে শেয়ার করতে পারো। না হলে কিন্তু সেই গল্পটা বা সেই কবিতাটা পড়ার কোনো সার্থকতা থাকলো না। গল্পের সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে গল্পের শব্দার্থ, কারণ তোমাদেরকে আমরা এর আগেও বলেছি যে গল্প থেকে
শব্দার্থটা আসবেই আসবে, এবং যে কোনো একটা গল্পের শব্দার্থ যখন আসবে সেই গল্পের যে অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদের প্রশ্ন উত্তরটা কিন্তু অনুচ্ছেদ থেকেই তোমাদের তৈরি করতে হবে। সো সেই ক্ষেত্রে প্রশ্ন উত্তর মুখস্থ করার কিন্তু কোনো দরকার নেই, প্রশ্ন উত্তর মেমোরাইজ করার কোনো দরকার নেই। তবে শব্দার্থগুলো তোমাদেরকে ভালো মতো আয়ত্ত করতে হবে, যাতে করে এই শব্দার্থগুলো তোমরা না দেখে লিখতে পারো। জমিদার ধনী ব্যক্তি, বন্দি আটক, চিলেকোঠা সিঁড়িঘর, স্নেহ মমতা বা আদর, স্বাধীনতা মুক্ত, নিজের ইচ্ছামতো কিছু করতে পারা, প্রতিষ্ঠা তৈরি, লেখালেখি রচনা লেখা। উন্নতি কিছুটা খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় যাওয়া, সমাজ চারিদিকের মানুষ, অধিকার দাবি পাওনা জিনিসের উপর দখল নেওয়া, লড়াই যুদ্ধ বা সংগ্রাম, নারী জাগরণ নারী অধিকার সম্পর্কে মেয়েদের সচেতনতা, অগ্রদূত যিনি পথ দেখান, মহিষী মহান যে নারী, চিরস্মরণীয় সবসময় মানুষ যাকে স্মরণ করে বা মনে রাখে। গল্পের জন্য 10টা করে যুক্তবর্ণ পড়তে হয় ব্যাকরণ বই থেকে। তোমরা ব্যাকরণ বই থেকে মহিষী রোকেয়া এই গল্পের জন্য 51 থেকে 60 এই 10টা যুক্তবর্ণ বাসায় ভালো মতো পড়বে। আর যুক্তবর্ণ কিভাবে লিখতে হয় সেই বিষয়টাও তোমাদের সাথে আমরা আলোচনা করেছি, যে যুক্তবর্ণ প্রথমে খাতায় তুলে বর্ণ বিভাজন, সেই যুক্তবর্ণ দিয়ে একটা শব্দ এবং সেই শব্দ দিয়ে একটা বাক্য লিখতে হবে। আমাদের আজকের নতুন যে আলোচনার বিষয়, আমি এর আগে পূর্ব পাঠ থেকে আলোচনা করছিলাম, আজ নতুন যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, আবোল তাবোল কবিতা এবং ভাষা। আবোল তাবোল কবিতাটা লিখেছেন সুকুমার রায়। সুকুমার রায়ের ছবি তোমাদের বইয়েও কিন্তু দেওয়া আছে। কবি পরিচিতি, যদিও তোমাদের কবি পরিচিতি থেকে কোনো ফিডব্যাক আসে না, তারপরও কবি সম্পর্কে কিছু তথ্য জেনে রাখা ভালো। শিশু সাহিত্যিক সুকুমার রায় 30শে অক্টোবর 1887 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। শিশু সাহিত্যিক বলা হচ্ছে কারণ শিশুদের নিয়েই তিনি বেশিরভাগ গল্প কবিতা লিখেছেন, এই কারণেই তাকে শিশু সাহিত্যিক বলা হয়ে থাকে। তিনি ছোটদের জন্য হাসির গল্প ও কবিতা লিখে বিখ্যাত হয়ে আছেন। আবোল তাবোল, হযবরল, পাগলা দাশু, বহুরূপী, খাই খাই, অবাক জলপান তার অমর সৃষ্টি। তার পিতা উপেন্দ্র কিশোর রায় চৌধুরীও শিশু সাহিত্যিক ছিলেন। তার মানে সুকুমার রায়ের পিতাও ছিলেন একজন শিশু সাহিত্যিক। আর তার পুত্র সত্যজিৎ রায় বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক হলেও শিশু কিশোরদের জন্য প্রচুর লিখেছেন। তোমরা হয়তো সত্যজিৎ রায়ের নাম অনেকেই শুনেছ, বিখ্যাত বাংলা চলচ্চিত্র পরিচালক বা চলচ্চিত্রকার। তিনি কিন্তু বাংলা সিনেমার জগতে প্রথম অস্কার বিজয়ী পরিচালক। বাংলা সিনেমার পরিচালক হিসেবে তিনি কিন্তু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। 10ই সেপ্টেম্বর 1923 সালে সুকুমার রায় মৃত্যুবরণ করেন। আবোল তাবোল লিখেছেন সুকুমার রায়। এখানে বলে রাখা ভালো, তোমাদের বইয়ে যে গল্প যে কবিতাগুলো আছে প্রত্যেকটাতেই কিন্তু শিক্ষণীয় কিছু বিষয় থেকে যায়। প্রত্যেকটা গল্পে, প্রত্যেকটা কবিতার পেছনে হয়তো কিছু স্টোরি থাকে, শিক্ষণীয় কিছু থাকে, আমাদের সমাজ সম্পর্কিত কিছু বিষয় কবিতার মাধ্যমে হয়তো তুলে ধরা হয়। তবে এই আবোল তাবোল কবিতাটা মূলত শিশুদেরকে আনন্দ দেওয়ার জন্যই কিন্তু সুকুমার রায় লিখেছেন। ছুটলে কথা থামায়কে, আজকে ঠেকায় আমায়কে, আজকে আমার মনের মাঝে ধাই ধপাধপ তবলা বাজে, রাম খটাখট ঘ্যাচাং ঘ্যাচ, কথায় কাটে কথার প্যাচ, ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গমোর। সংক্ষেপিত, তার মানে এই কবিতাটা আরও বড় ছিল,
তোমাদের জন্য এটা সংক্ষেপে উপস্থাপন করা হয়েছে। এখন আসি এই কবিতার লাইনগুলো দিয়ে আসলে কবি কি বুঝিয়েছেন। ছুটলে কথা থামায়কে, এখানে একজন ব্যক্তির কথাকে বোঝানো হচ্ছে যিনি কথা শুরু করলে ছুটলে কথা থামায়কে, মানে একজন ব্যক্তি যে কথা শুরু করলে আর তাকে থামানো যায় না বা সে থামতে চায় না। আজকে ঠেকায় আমায়কে, আজকে আমার মনের মাঝে ধাই ধপাধপ তবলা বাজে। তার মানে যেই লোকটা এখানে মনের আনন্দে কথা বলছে বা যার কথা থামানো যাচ্ছে না, তার মনের মাঝে ধাই ধপাধপ শব্দ করে তবলা বাজছে। রাম খটাখট ঘ্যাচাং ঘ্যাচ, কথায় কাটে কথার প্যাচ। রাম খটাখট ঘ্যাচাং ঘ্যাচ মানে ঘ্যাচাং ঘ্যাচ হচ্ছে এক কোপে কোনো কিছু কেটে ফেলার আওয়াজ, আর রাম খটাখট মানে হচ্ছে একটা শব্দকে বোঝানো হচ্ছে, খটাখট শব্দ। কথায় কাটে কথার প্যাচ। দেখো আমাদের বা তোমাদের ভেতরে বন্ধু বান্ধব বা ক্লাসমেটদের ভেতরে কিন্তু অনেক সময় ভুল বোঝাবুঝি হয় কথার মাধ্যমে। হয়তো তুমি একজন তোমার বন্ধু সম্পর্কে একটা কথা বলেছ, সেই কথাটা তোমার আরেকটা বন্ধু তোমার বন্ধুকে ভিন্নভাবে উপস্থাপন করেছে। দেখা গিয়েছে এই কথার কারণে দুজনের মাঝে ভুল বোঝাবুঝি হলো। আবার সেই ভুল বোঝাবুঝির অবসানটাও কিন্তু কথার মাধ্যমেই হয়ে থাকে। তার মানে কথার মাধ্যমেই কিন্তু অনেক সময় প্যাচ লেগে যায়, আবার কথার মাধ্যমে সেই প্যাচটা কেটে যায় বা ছুটে যায়। ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গমোর। তার মানে যেই লোকটা যে যার কথা ছুটছিল, যার কথা ছুটেছিল, যাকে থামানো যাচ্ছে না, যতক্ষণ না তার চোখে ঘুম চলে আসলো বা ঘুমের আগ পর্যন্ত তার কথা থামেনি, তবে সে যখন ঘুমিয়ে পড়ল তার কথা বা গানও থেমে গেল। কবিতার যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কবিতা থেকে তোমাদের মূল ভাব শিখতে হবে এবং প্রশ্ন উত্তর শিখতে হবে। কবিতার শেষেই জেনে নেই যে অংশটা আছে তোমাদের অনুশীলনে, এই জেনে নেইটা হচ্ছে কবিতার মূল ভাব। প্রতিটা কবিতার শেষেই কিন্তু অনুশীলনে এই জেনে নেই অংশটা আছে। আবোল তাবোল কথা বলার মানে মনের খেয়ালে কথা বলতে থাকা। তার মানে আবোল তাবোল কথা এর মানে হচ্ছে বা এর অর্থ হচ্ছে মনের খেয়ালে কথা বলতে থাকা। আমরা কথা বলি যাতে অন্যে সে কথা শোনে এবং শুনে কিছু একটা করে। আমরা কাউকে যখন কোনো কিছু বলি তার উদ্দেশ্যটা থাকে যে আমি যাকে কিছু বলছি সে আমার কথাটা শুনে কিছু একটা করবে, বা আমি যা তাকে করতে বলছি সে সেটা করবে। যেমন যদি বলি মা ভাত খাবো, মা তখন আমায় ভাত দিতে ছুটবেন। কিন্তু যদি ভূতের মতো নাকি সুরে বলি আও মাও খাও ভাতের গন্ধ পাও, তখন মা ভাববেন আমি খেলা করছি বা আমি আবোল তাবোল বলছি। সেটা তখন আবোল তাবোল কথা হয়ে গেল, যে কথার অর্থ নেই, যে কথা দিয়ে কিছু বোঝাতে চাইছি না। এটি সেই রকম একটি ছড়া যা জোরে জোরে পড়লেই শুনতে মজা লাগে। একটা লোক মনের আনন্দে কেবলই বকবক করে কথা বলে চলেছে, ইচ্ছে হলে গানও গাইছে। যতক্ষণ না দু চোখে ঘুম নামলো ততক্ষণ সে এমনটাই করে গেল। ওই যে কবিতার শেষের লাইনগুলো একটু পড়ে দেখো আবার, যে রাম খটাখট ঘ্যাচাং ঘ্যাচ, কথায় গাটে কথার প্যাচ, ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গমোর। তার মানে সাঙ্গ মানে হচ্ছে শেষ, যতক্ষণ না দু চোখে তার ঘুম নামলো ততক্ষণ সে এমনটাই করে গেল। এখন আসো কবিতার প্রশ্ন উত্তরগুলো। কবিতার প্রশ্ন উত্তরগুলো এখান থেকেও তোমরা শিখতে পারবে, আবার কবিতার প্রশ্ন উত্তরের শিটগুলোও কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে। কি ছুটছে যাকে থামানো যাচ্ছে না? কবিতার ভেতরেই কিন্তু এর উত্তর দেওয়া আছে। ছুটলে কথা থামায় কে, আজকে ঠেকায় আমায় কে। তার মানে আবোল তাবোল কবিতার লোকটির মুখের কথা ছুটেছে যাকে থামানো যাচ্ছে না। ধাই ধপাধপ আওয়াজে কোথায় তবলা বাজছে? আজকে আমার মনের মাঝে ধাই ধপাধপ
তবলা বাজে। কবিতা পড়লে কবিতার ভেতরেই কিন্তু আমরা প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাব। কবিতাটা যদি তুমি ভালো মতো বুঝতে পারো তাহলে কিন্তু কবিতা থেকে যে কোনো প্রশ্নের উত্তর করাটা সহজ হয়ে যাবে। আবোল তাবোল কবিতার লোকটির মনের মাঝে ধাই ধপাধপ আওয়াজে তবলা বাজছে। তাহলে ধাই ধপাধপ আওয়াজে কোথায় তবলা বাজছে? ধাই ধপাধপ আওয়াজে লোকটির মনের মাঝে তবলা বাজছে। পেঁচানো কথা দিয়ে কি বোঝানো হচ্ছে? পেঁচানো কথা দিয়ে কি বোঝানো হচ্ছে? যে কথাকে সহজে বোঝা যায় না, যা ঘোরানো পেঁচানো থাকে এবং বোঝার জন্য সময়ের প্রয়োজন হয়, তাকে পেঁচানো কথা বলা হচ্ছে। তার মানে যেই কথাগুলো আমরা সহজে বুঝতে পারি না, যে কথাগুলো ঘোরানো পেঁচানো, সেই কথাগুলোকেই কিন্তু পেঁচানো কথা বলা হচ্ছে। তাহলে পেঁচানো কথা দিয়ে কি বোঝানো হচ্ছে? আমরা এই উত্তরটা পেয়ে গেলাম। যে কথাকে সহজে বোঝা যায় না, যা ঘোরানো পেঁচানো থাকে এবং বোঝার জন্য সময়ের প্রয়োজন হয়, তাকে পেঁচানো কথা বলে। কখন গানের পালা সাঙ্গ হলো? সাঙ্গ শব্দের অর্থ শেষ। তার মানে কখন গানের পালা শেষ হলো? সাঙ্গ শব্দের অর্থ শেষ। আবোল তাবোল কবিতার লোকটির ঘুমের ঘোর ঘনিয়ে আসলে গানের পালা সাঙ্গ হলো। তার মানে যখনই লোকটার চোখে ঘুম এলো, লোকটা ঘুমিয়ে পড়ল, তখন তার গানের পালা শেষ হলো বা তার গান গাওয়া শেষ হলো। কিভাবে কথার প্যাচ কাটা হয়? প্যাচ শব্দের অর্থ মোড়ানো। কথা দিয়ে কথার প্যাচ কাটা হয়। কবিতার লাইনের ভেতরে আছে, রাম খটাখট ঘ্যাচাং ঘ্যাচ, কথায় কাটে কথার প্যাচ। তার মানে কথা দিয়েই কথার প্যাচটাকে কাটানো যায়। তো আবোল তাবোল কবিতা, কবিতার মূল ভাব এবং কবিতার প্রশ্ন উত্তর আমি তোমাদের সাথে আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বিশ্বাস করি তোমরা বিষয়টা ভালো মতো বুঝতে পেরেছ। আমাদের পরবর্তী টপিক হচ্ছে ব্যাকরণ বই থেকে ভাষা। ব্যাকরণ বইয়ের একদম প্রথম পাঠটাই হচ্ছে ভাষা। এই ভাষার সংজ্ঞা আমি তোমাদের সাথে বা আমাদের অন্য কোনো টিচার ভাষার সংজ্ঞা কিন্তু প্রথম সাময়িকেও আলোচনা করেছে এবং ব্যাকরণের যেই বিষয়গুলো তোমাদের দ্বিতীয় সাময়িকেও পড়তে হবে, তোমরা প্রত্যেকটা বিষয় প্রথম সাময়িকেও পড়েছ। তবে কিছু নতুন তোমার টপিকগুলো সেম, তবে আইটেমগুলো ভিন্ন। ভাব প্রকাশের প্রধান মাধ্যম হলো ভাষা। মানে আমরা যে মনের ভাব প্রকাশ করি, আমাদের মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম হচ্ছে ভাষা। পরিপূর্ণভাবে মনের ভাব প্রকাশের তাগিদ থেকেই ভাষার সৃষ্টি। বর্তমানে পৃথিবীতে ৩,৫০০-এরও বেশি ভাষা প্রচলিত আছে। যেমন বাংলা একটি ভাষা, ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু, হিন্দি, চাইনিজ, জাপানিজ, ইংরেজি, ঠিক আছে? এরকম প্রায় ৩,৫০০-এরও বেশি ভাষা প্রচলিত আছে। ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর চতুর্থ বৃহত্তম ভাষা। দেখো, পৃথিবীর চতুর্থ বৃহত্তম ভাষা হওয়া সত্ত্বেও আমরা অনেকেই বাংলা নিয়ে হীনমন্যতায় ভুগি, যেটা সত্যিকার অর্থেই খুবই দুঃখজনক। একজন বাঙালি হিসেবে আমাদের গর্ব করা উচিত যে পৃথিবীতে ৩,৫০০-এরও বেশি ভাষা প্রচলিত আছে, যার ভেতরে বাংলার অবস্থান চতুর্থ। এবং সায়েন্টিফিকভাবেও, বৈজ্ঞানিকভাবেও কিন্তু অন্য অনেক ভাষার চাইতে বাংলা অনেক সমৃদ্ধ। মানুষ মনের ভাব প্রকাশের জন্য যেসব অর্থবোধক ধ্বনি উচ্চারণ করে তাকে ভাষা বলে। তার মানে মানুষ বা মানব জাতি তার মনের ভাব প্রকাশের জন্য যে অর্থবোধক ধ্বনি উচ্চারণ করে তাকে ভাষা বলে। সেই অর্থবোধক ধ্বনিটা হতে পারে যে কোনো ভাষার।
বাকযন্ত্র দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। মনের ভাব অপরের কাছে প্রকাশ করার জন্য যেসব অর্থবোধক ধ্বনি উচ্চারণ করা হয় তাই মানুষের ভাষা। কথা বলার জন্য যেসব ধ্বনি ব্যবহার করা হয় তার কোনো না কোনো অর্থ থাকতে হয়। তার মানে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত সকল শব্দই কিন্তু ভাষা না, সেই শব্দটাকে অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। অর্থ না থাকলে তা কখনোই ভাষা হিসেবে বিবেচিত হতে পারে না। বাকযন্ত্র মানে কথা বলার জন্য আমাদের যেই অর্গানগুলো ব্যবহার হয় সেগুলোকেই বলা হচ্ছে বাকযন্ত্র। ভাষার সংজ্ঞা দিতে গিয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হচ্ছেন একজন ভাষাবিদ, একজন ভাষা গবেষক, যিনি বাংলা ভাষা নিয়ে গবেষণা করেছেন। মানবজাতি যে ধ্বনি বা ধ্বনিসমূহ দিয়ে মনের ভাব প্রকাশ করে তার নাম ভাষা। তার মানে মানবজাতি, মানুষ বা হিউম্যান বিং যে ধ্বনি বা ধ্বনিসমূহ দিয়ে মনের ভাব প্রকাশ করে তার নাম হচ্ছে ভাষা। এখন আসি বাংলা ভাষার সংজ্ঞা। আমরা যেসব অর্থবোধক ধ্বনির সাহায্যে, আমরা মানে আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ, আমরা যারা বাঙালি, যারা বাংলায় কথা বলি, আমরা বলতে বাঙালিদেরকে বোঝানো হচ্ছে। আমরা যেসব অর্থবোধক ধ্বনির সাহায্যে মনের ভাব প্রকাশ করে থাকি তাকে বাংলা ভাষা বলে। যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, আমরা কিন্তু সবসময় বাংলাতেই কথা বলি, বিশেষ প্রয়োজন ছাড়া কিন্তু আমরা ইংরেজিতে কথা বলি না। তবে হ্যাঁ, বর্তমান প্রজন্মের কাছে ইংরেজিতে কথা বলা অনেকটা, কি বলা যায়, অনেকটা ফ্যাশনের মতো হয়ে গিয়েছে, যে ইংরেজিতে কথা বলতে পারলেই মনে করে যে নিজেদেরকে হয়তো একটু অন্যদের থেকে আমি আলাদাভাবে উপস্থাপন করতে পারি, অন্যদের থেকে আমি দৃষ্টি আকর্ষণ করতে পারি আমি যদি ইংরেজিতে কিছু কথা বলতে পারি। হ্যাঁ, ইংরেজি আমাদের জানতে হবে, ইংরেজি আমাদের শিখতে হবে, যেহেতু ইংরেজি আন্তর্জাতিক ভাষা। পৃথিবীটাকে এখন গ্লোবাল ভিলেজ বলা হয়। তো পৃথিবীর বিভিন্ন দেশে আমরা যাব, বিভিন্ন দেশের ভাষাভাষী মানুষের সাথে কথা বলতে হলে আমাদের ইংরেজিটা জানতে হবে। কিন্তু নিজের ভাষাকে ছোট করে কখনোই আমরা ইংরেজিকে প্রাধান্য দেব না। ভাষার চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু মূলত যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তর। ভাষার সংজ্ঞা, সাধু ভাষার সংজ্ঞা, চলিত ভাষার সংজ্ঞা, আঞ্চলিক ভাষার সংজ্ঞা, ভাষার প্রকারভেদ, এই বিষয়গুলো কিন্তু থিওরিটিক্যালি বা এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে বিস্তারিত পরীক্ষায় লিখতে হবে না। তবে কিছু বিষয় সংক্ষেপে জেনে রাখা ভালো, এতে করে ভবিষ্যতেও কিন্তু উপরের ক্লাসেও তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে বিস্তারিত বিষয়গুলো শিখতে হবে, জানতে হবে। সাধু ভাষা, চলিত ভাষা, আঞ্চলিক ভাষা। প্রাচীন শিক্ষিত লোকদের ব্যবহৃত ভাষাই হলো সাধু ভাষা। যেমন আগামীকাল্য আমিন আগামী কল্য বাড়িতে যাইবে। এইখানে আমরা যদি চলিত ভাষায় এই কথাটা বলবো যে আমিন আগামীকাল বাড়িতে যাবে। সেখানে সাধু ভাষায় আমিন আগামী কল্য বাড়ি যাইবে। তাহারা পড়াশোনা শেষ করিয়া বেড়াইতে গেল। চলিত ভাষা সাধারণত কথ্য রীতির মার্জিত ও সর্বজন গ্রাহ্য রূপই হচ্ছে চলিত ভাষা। সাধারণত আমরা যে কথা বলি, আমাদের যে কথার ভাষা, এই কথার ভাষার যেটা চলিত রূপ এবং সেটাকে একটু মার্জিত করেছে, কারণ চলিত রূপের ভেতরে কিছু ভিন্নতা আছে। তো লেখ্য ভাষা বা বইয়ের ভাষা এমন হতে হবে যেখানে ভিন্নতা থাকবে না, যেটা সার্বজনীন, যেটা সবাই বুঝতে পারে। এ ভাষার সর্বনাম ও ক্রিয়াপদ সংক্ষিপ্ত হয়। আঞ্চলিকতার প্রভাব মুক্ত এ ভাষা নাটক, উপন্যাস, প্রবন্ধ ও বক্তৃতার জন্য খুবই উপযোগী। তার মানে চলিত ভাষাকে আঞ্চলিকতার প্রভাব মুক্ত রাখা হয়েছে। এখন আসো আঞ্চলিক ভাষা। অঞ্চল ভিত্তিক মানুষের কথ্য ভাষাকে আঞ্চলিক ভাষা বলে। যেমন আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ একই ভাষাকে একটু ভিন্ন ভিন্নভাবে উচ্চারণ করে।
যেটাই হচ্ছে আঞ্চলিক ভাষা। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আঞ্চলিক ভাষা চালু আছে। বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন ভঙ্গিতে শব্দ উচ্চারণ করে বলেই ভাষার এই আঞ্চলিকতা দেখা দেয়। যেমন একজন লোকের 2টি ছেলে ছিল, এটি হচ্ছে একটা চলিত ভাষা। এই চলিত ভাষায় দেখো বিভিন্ন অঞ্চলের মানুষ কিভাবে বলে থাকে। ঢাকা, সিলেট, নোয়াখালী ছাড়াও আরও অনেক অঞ্চলের মানুষ কিন্তু আঞ্চলিক ভাষা ব্যবহার করে। তবে এখানে 3টা এক্সাম্পল দেওয়া হয়েছে। ঢাকা, একজন লোকের 2টি ছেলে ছিল, এই কথাটা ঢাকার আঞ্চলিক ভাষায় কেমন হবে? একজন মানুষের 2টা পোলা আসিল, তার মানে এই যে 2টি ছেলে হয়ে গেল পোলা, ছিল হয়ে গেল আসিল। সিলেট, একজন মানুষের 2 পোয়া আসিল। দেখো মানুষের হয়ে গেল মানুষর, 2টি হয়ে গেল 2, ছেলে হয়ে গেল পোয়া, ছিল হয়ে গেল আসিল। আবার একই কথা নোয়াখালীর মানুষ কিভাবে বলছে? একজন মাইনষের 2 হুঁত আসিল। তার মানে নোয়াখালীর মানুষরা আরেকটু ভিন্ন করে বলছে। তাহলে এটাই হচ্ছে আঞ্চলিকতা, যে একই কথা একই শব্দ এক একটা অঞ্চলের মানুষ কিছুটা ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করে। এটাই হচ্ছে আঞ্চলিকতা বা আঞ্চলিক ভাষা। তো ভাষার অনুশীলন থেকে বা ভাষা চ্যাপ্টার থেকে তোমাদের মূলত শিখতে হবে সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তর। এটি শব্দ আকারে আসতে পারে, আবার বাক্য আকারে আসতে পারে। বাক্য আকারে আসলে তোমাদেরকে সম্পূর্ণ বাক্যটা লিখতে হবে। শব্দ আকারে আসলে সাধু ভাষার শব্দ যদি দেওয়া থাকে, প্রথমে সাধু ভাষার শব্দগুলো লিখে তারপরে চলিত ভাষার শব্দগুলো লিখতে হবে। অথবা যদি চলিত ভাষার শব্দ আসে, তাহলে চলিত ভাষার শব্দগুলো লিখে সেই চলিত ভাষা শব্দগুলোর সাধু রূপগুলো লিখতে হবে। এবং যদি শব্দ আকারে আসে অবশ্যই ক্যাপশন লিখতে হবে। সাধু চলিত, সাধু কথাটা লিখে, সাধু টাইটেলটা লিখে তার নিচে সাধু ভাষার শব্দ, চলিত টাইটেলটা লিখে তার নিচে চলিত ভাষার শব্দগুলো লিখতে হবে। দ্বিতীয় সাময়িকের জন্য তোমরা ভাঙ্গিয়া থেকে হতে পর্যন্ত পড়বে। এটা অলরেডি আমরা আগের ক্লাসে কিন্তু আলোচনা করেছি। সিলেবাস সম্পর্কে যখন আলোচনা করেছি সেখানে বলে দিয়েছি, জুম ক্লাসেও বলে দিয়েছি। ভাঙিয়া ভেঙে, লিখিল লিখল, প্রথমে আছে সাধু ভাষার শব্দ, তারপরে আছে চলিত ভাষার শব্দ। হইল হলো, যাইতেছি যাচ্ছি, শুনিতেছিলাম শুনছিলাম, থাকিয়া থেকে, কুটিয়া কুটে, লিখিয়া লিখে, রাগিয়া রেগে, মরিয়া মরে, করিলাম করলাম, চলিতেছে চলছে, ছুটিতেছে ছুটছে, মরিতেছে মরছে, বলিলেন বললেন, নামিব নামব, তাহারা তারা, তাহার তার, যাহাকে যাকে, যাহার যার, এই এ, ইহাকে একে, থাকিব থাকব, ফেলিল ফেলল, বলিল বলল, করিল করল, শুনিব শুনব, খাইব খাব, বেড়াইব বেড়াব, হইতে হতে। এই রূপান্তরগুলো তোমাদের ব্যাকরণ বইতেই কিন্তু আছে, ভাষা চ্যাপ্টারেই তোমরা এগুলো পেয়ে যাবে। আজকের যে আলোচনা, এই আলোচনা থেকে তোমাদের বাড়ির কাজ থাকবে, কোনো রাইটিং বাড়ির কাজ থাকছে না, শুধুমাত্র লার্নিং হোমওয়ার্ক থাকছে। তার মানে বাড়ির কাজ তোমরা যেটা থাকবে এটা খাতায় লিখতে হবে না, এটা তোমরা শুধু বাসায় পড়বে এবং শিখবে। কি কি শিখবে? আবোল তাবোল কবিতার প্রশ্ন উত্তর, মূলভাব এবং ভাষার রূপান্তরগুলো শিখবে। এই যে শেষে তোমাদের যে ভাষার রূপান্তরগুলো পড়ালাম, ভাঙিয়া থেকে হতে পর্যন্ত তোমরা বাসায় শিখবে। আর কবিতা, আবোল তাবোল কবিতা, কবিতার মূলভাব, কবিতার প্রশ্ন উত্তরগুলো শিখবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এতক্ষণের আলোচনা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে।
এই আলোচনার মাধ্যমে তোমরা নতুন অনেক বিষয় সম্পর্কে জানতে পেরেছো, বুঝতে পেরেছো। আমার আজকের আলোচনার যে বিষয়গুলো ছিল তার ভেতরে একটা বিষয় ছিল পূর্ব পাঠ থেকে আমি আলোচনা করেছি তোমাদের সাথে। পূর্ব পাঠে যে মহিষী রোকেয়া গল্প ছিল, সেই মহিষী রোকেয়া গল্পের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমি আবার তোমাদের সাথে একটা ওভারঅল ডিসকাস করেছি। তার পাশাপাশি আমি আরও নতুন দুটি বিষয় নিয়ে আলোচনা করেছি তোমাদের সাথে। এর ভিতর একটি হচ্ছে আবোল তাবোল কবিতা এবং আরেকটি ছিল ভাষা, গ্রামারের বা বাংলা ব্যাকরণের একটি টপিক, সেখান থেকে আমি আলোচনা করেছি। আর আবোল তাবোল কবিতা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছি, কবিতার মূলভাব নিয়ে আলোচনা করেছি এবং কবিতার প্রশ্ন উত্তর নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছি। ভাষার সংজ্ঞা আলোচনা করেছি এবং ভাষার রূপান্তর নিয়ে আলোচনা করেছি। আমার বিশ্বাস আমার আলোচনার মাধ্যমে এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়েছে। বাসায় এই বিষয়গুলো তোমরা যদি আরেকটু বেশি বেশি করে পড়ো তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারবে এবং এখান থেকে যে কোনো ধরনের ফিডব্যাক তোমরা করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার সুস্থতা কামনা করি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। বাড়ির বাইরে যদি বিশেষ প্রয়োজনে যেতে হয় অবশ্যই মাস্ক পরে যাবে, সেই সাথে স্যানিটাইজার ইউজ করবে, হ্যান্ড স্যানিটাইজার বেশি বেশি ইউজ করবে, অথবা বাসায় যখন ফিরবে ভালো মতো হাত পরিষ্কার করবে। আমার মনে হয় যে স্বাস্থ্যবিধিগুলো আছে এই সম্পর্কে তোমরা সবাই জানো, তবে জানা আর মানার ভেতরে কিন্তু পার্থক্য আছে। শুধু জানলেই হবে না, যে বিষয়গুলো তোমরা জানছো সেটা মানতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামীতে নতুন কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।